নিদর্শন, তবে তোমরা কি অনুধাবন করবে না? দেখেন, আমাদের মধ্যে নিদর্শন আছে আল্লাহ। এটা কি? আমরা যখন আমাদের এই মানব দেহের দিকে নিখুঁতভাবে যদি আমরা তাকাই দেখি, এই মানব দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে, আমি বিগত আরেকটা ক্লাস নিয়েছিলাম, 11টা সিস্টেম আমাদের হিউম্যান বডিতে কাজ করে। 11টা মেশিন এই হিউম্যান বডিতে সর্বদা কাজ করে। একটা লোক যদি 100 বছর হায়াত পায়, ওই 100 বছরই তার শরীরে 11টা মেশিন অনবরত কাজ করে যাচ্ছে। সুবহানাল্লাহ। এর কোনো তেল গ্যাস কোনো কিছু ব্যাটারি কোনো কিছুই লাগে না। তাইলে 100 বছর হায়াত পেলে 100 বছরই ওই 11টা মেশিন তার অনবরত কাজ করে যাচ্ছে আল্লাহর আদেশে। তো তার মধ্যে আমরা আজকে একটা মেশিনের ব্যাপারে আলোচনা করব, সেটা হলো আমাদের নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমটা কেমন? আমাদের যে মস্তিষ্ক, এই মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড, এই ব্রেন আর স্পাইনাল কর্ড হলো মেরুদণ্ডের, এখানে মেরুদণ্ডের আছে না, মেরুদণ্ডের ভিতরে ওই স্পাইনাল কর্ডের মধ্যে একটা টেস্ট হয় সিএসএফ টেস্ট। এটা বাংলাদেশে শুধুমাত্র মহাখালী আছে, এটা আপনি করে দেখেন। মেরুদণ্ডের ভিতরে যখন বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাবে তখন ওই টেস্টটা করা হয়, সিএসএফ। তো দেখেন, মেরুদণ্ড আর হলো ব্রেন, অর্থাৎ ওইটাকে বলে স্নায়ুরজ্জু। মেরুদণ্ডকে বলে স্নায়ুরজ্জু, আর ব্রেনটাকে আমরা বলি কি, মস্তিষ্ক। এই দুইটার সমন্বয়ে আমাদের হলো এই হিউম্যান নার্ভাস সিস্টেম। ঠিক আছে? এই হিউম্যান নার্ভাস সিস্টেমটা তাইলে দুটা জিনিসের সমন্বয়। তো দেখেন, একটা বাবু যখন ভূমিষ্ঠ হয় তখন তার স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে তার তখন বডিতে এই আপনার স্পাইনাল কর্ড এবং এই ব্রেন, এটা কিন্তু প্রথম কিন্তু এত সেপারেট হয় না, একসাথে হয়ে আসে, এরকম যুগের মতো আলাদা হয়ে বাঁকা হয়ে যায়। আস্তে আস্তে বডি ইমপ্রুভ হতে থাকে, আর স্পাইনাল কর্ডটা তখন 31 জোড়া বামে 31 জোড়া ডাইনে, এই 62 জোড়া নার্ভ তখন এই পুরো বডি সিগন্যালগুলো আমাদের এই ব্রেনে পৌঁছায়। সুবহানাল্লাহ, আল্লাহর কত নিয়ামত। তো এখানে দেখেন, আমরা যে বলি পঞ্চ ইন্দ্রিয়, বলি না? পঞ্চ ইন্দ্রিয়র এই কাজগুলো, পঞ্চ ইন্দ্রিয় হলো এই হিউম্যান বডির গার্ড। দেখেন, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে আছে কি? ত্বক আছে, চোখ আছে, নাক, কান আছে, জিহ্বা, এই পাঁচটা মিলে। তো দেখেন, ত্বকের মধ্যে কোথাও যদি কোনো কিছু হয়, আঘাত আসে, এখান থেকে ধরেন একটা পাথর মারলো আমার এখানে লাগবে, আমি কি তাকাই আছি? তাকাই থাকি না, কিন্তু এখান থেকে আমার ব্রেনে সিগন্যাল পৌঁছে গেছে, 1 সেকেন্ডে 20 ভাগের 1 ভাগের সিগন্যালটা পৌঁছে গেছে ব্রেনে, তোমার শত্রু তোমাকে আঘাত। তো দেখেন, এই নাক বলে দেয় এই বাসি খাবারটা খাইও না, তুমি অসুস্থ হয়ে যাবে। নাক বলে দেয় এখানে গন্ধ এলাকা, এখানে তুমি যাবে না। এই চোখ বলে দিবে দেখে তোমার ভালো মন্দ পথ তোমাকে দেখাবে। এই জিহ্বা, আমি যদি চক্ষু বন্ধ করি আর আপনি যদি আমার জিহ্বার মধ্যে তুলতেন, সে বলে দিবে এটা, যদি দেন লবণ জানে, সে বলে দিবে লবণ। তাহলে এই কাজগুলো কে করছে? তাহলে এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমার ব্রেনে, হিউম্যান ব্রেন, যে মস্তিষ্কের মধ্যে এগুলো প্রসেস হচ্ছে। প্রসেস বিশাল এক ব্যাপার। তো সেখানে দেখেন, আমাদের যদি এই ব্রেনে যদি আঘাতপ্রাপ্ত হয় তখন মানুষ বাঁচে না। কেন? একটা করে আমি বলে দেব। হাতে যদি আঘাতপ্রাপ্ত হয়, এখানে কাটা যায়, তাইলে ওষুধ লাগাইলে ওই কোষ আসে, আবার হাতের এটা রিকভার হয়ে যায়, হয় কিনা বলে? কিন্তু এখানে এই হাতে ত্বকের মধ্যে যদি কাটা যায় বা আঘাতপ্রাপ্ত হয়, এই ত্বকের মধ্যে আছে সেন্ড্রোজম। এই সেন্ড্রোজম ওইটাকে রিকভার করে দেয়, কিন্তু ওই স্নায়ুতন্ত্রের ভিতরে মস্তিষ্কের মধ্যে সেন্ড্রোজম নাই, যার কারণে সে ওইটা রিকভার করতে পারে না মানুষের। আর ব্রেন স্ট্রোক কেন হয় সেটা শেষের দিকে আমরা বলবো। ইদানিং ব্রেন স্ট্রোকটা বেশি হচ্ছে, কেন হয় সেটা আমরা শেষে করে দেবো। তো দেখেন, এই আমাদের যে ব্রেনটা, মস্তিষ্কটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ নিজ হাতে বানাইলেন মানুষ। তাহলে এই ব্রেনটাকে, মস্তিষ্ককে আমাদের এই যে মাথার খুলির ভিতর, যেটাকে বলে স্কাল, ডাক্তারি ভাষায় বলে ক্রেনিয়াম। ক্রেনিয়ামের মধ্যে 8টা হাড় দিয়া ক্রেনিয়াম গঠিত। এই মাথার খুলিটা 8টা হাড় দিয়া কি গঠিত? ক্রেনিয়াম। তো 8টা হাড় দিয়া ক্রেনিয়াম গঠিত। যদি বাইরের আঘাত আসে ওই হাড়ের উপরে আসে, একটা বল মারলে হাড়ের উপর চলে যাচ্ছে। ওই ক্রেনিয়াম এই পিছনে নাই, এই যে এখানে নাই। এখানে দেখেন আমরা এখানে একটা নরম অংশ আছে, যার কারণে মানুষের যদি কখনো মারামারি বা কোনো কিছু ঘটে কোথাও, তাহলে মানুষ যখন দেখবেন মাথায় আঘাত পেলে মানুষ বাঁচে না, মারা যায়। কারণ কি বলে? তাহলে মানুষের বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর নিয়ামত, মানব মস্তিষ্কের কাজ, এই বিষয়ে আমরা আলোচনা করতেছি। তাইলে দেখেন মানুষের এই মাথাটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা ক্রেনিয়াম হাড় দিয়েছেন। এই মাথার খুলির মধ্যে 8টা হাড় আছে। এই 8টা হাড় করে কি? বাইরে থেকে প্রোটেক্ট করে, মানুষকে সেভ করে বিপদ আপদ থেকে। কিন্তু আল্লাহর এই লীলা খেলা আল্লাহই ভালো জানেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পিছনের নরম অংশ, এখানে ওই ক্রেনিয়াম হাড়টা নাই, যার কারণে এখানে যদি কখনো আঘাত হয়, আঘাত হলে ওই ব্যক্তি মারা যায়। আর এখানে যদি কখনো হালকা আঘাত দেন, দেখেন আপনি এই পিছনের এই অংশটা মানুষের ভারসাম্য বজায় রাখে। ভারসাম্য বজায় রাখে। দেখেন এই যে হাড়টা, এটা ক্রেনিয়াম হাড় নাই, এটা নরম অংশ, এখানে আঘাত করলে মানুষ মারা যায়। তো ইসলামের দৃষ্টিতে দেখেন, আপনি যখন একটা লোককে যখন মারে শত্রু, তখন মারলে কিন্তু সে পরে কিন্তু সে ওইভাবে উপর থেকে এইভাবে হয়ে যায়। তার আঘাত লাগলে এই সমস্ত জায়গায় লাগে, ওই আঘাতের সাইডটা কিন্তু যেখানে আঘাত করলে সে মারা যাবে সেটা পিছিয়ে চলে যাবে। আল্লাহ কত নিয়ামত, আল্লাহ পাকের মানুষকে যে সেভ করবে, আল্লাহ পাকের কত নিয়ামত দেয়। এরপরে দেখেন আমাদের নবীজি ডান কাঁধে শুতেন, তাই না? হ্যাঁ, এটার মধ্যে দেখেন হিকমা আছে। ডান কাঁধে শুতেন, ডান কাঁধে ঘুরে শুতেন। তাহলে এইখানে যে ওইটা সেভ থাকছে। এই জন্যে খেলার সময় অনেক সময় অনেকে ছোট ছেলেমেয়েরা অনেক সময় করে কি, ওই আঘাত করে। হ্যাঁ, আঘাত করলে মাথায় আঘাত করতে হয়, মাথায় আঘাত করলে সে বাঁচবে। এই মাথা আঘাতটা কখন হবে? যখন ইসলামী আন্দোলন বা ইসলামী শত্রু বিদেশি বেদর্মীদের সাথে যখন জিহাদ হবে, জিহাদের ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে পলায়ন কিন্তু একটা কবিরা গুনাহ। যুদ্ধক্ষেত্রে পলায়নটা কি কবিরা গুনাহ? তো যুদ্ধক্ষেত্র থেকে মুসলমান পালায় না, কিন্তু শত্রুরা যুদ্ধক্ষেত্র থেকে পালায়। যখন শত্রুরা পালায় তখন তাদের ওই এক আঘাতে মাথা মরে যাবে, সে পালাইলে সে কিন্তু আপনার ফ্রন্টে, ওইটা আপনার ফ্রন্টে আসবে। প্রত্যেকটা জিনিসের সাথে হিকমা আছে, খেয়াল করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই যে ব্রেনটাকে, এই মস্তিষ্কটাকে এমনভাবে এখানে রেখেছেন, যেটার মাঝে একটা ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, এই 8টা হার্ট দিয়ে, এই ব্রেনটাকে 8টা হার্ট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? সেভ করে দিলেন। ওই হাড়ের নিচে আছে কি আছে জানেন? এই হাড়ের নিচে আছে মেনিনজেস, এক প্রকার মেনিনজেস। এক প্রকার, যেমন আমরা পলিথিনের মধ্যে যদি কেউ তৈল বা পানি নয়, অনেকে ডাব প্যাকেট পানি কেটে নেয় না, পলিথিনটা বাঁধলে কেমন হয়, ঠিক সেই ওর ভিতরে একটা পর্দা আছে, উন্নত মানের একটা পর্দা আছে। ওই পর্দাটা আপনার এই ভিতরের যে কোষগুলো আছে সেগুলোকে, নিউরন কোষগুলোকে সে সেভ করে সুন্দর মতো রাখে। আর এই মাথার মধ্যে আছে কত জানেন? আপনার এই মাথার মধ্যে আপনার 6,20,000 কিলোমিটার নিউরন, যে নিউরন দিয়া পুরা পৃথিবীটাকে 5 থেকে 6 বার পেছানো। চিন্তা করতে পারেন একবারও? 6 কোটি 21 লক্ষ কিলোমিটার, 6,21,000 কিলোমিটার, 6,21,000 কিলোমিটার, যেটা দিয়ে পৃথিবীটাকে, পৃথিবীর রেডিয়াসকে যদি মাপা হয় 5 থেকে 6 বার পেছানো হয়।
এই হলো ভিতরে আপনার। আর এর মধ্যে আপনার আছে আপনার অনেক ধরনের উপাদান আছে। এই উপাদানগুলোর এক একটার এক এক কাজ, প্রত্যেকটা জিনিসের এক একটার এক এক কাজ। তো সেটা আমরা মোটামুটি এখান থেকে একটা ধারণা নেব। তো মস্তিষ্ক যদি আমরা যদি মস্তিষ্কটার ওজন হয় 2.3 পাউন্ড, 3 পাউন্ড, দ্যাট মিনস 3 পাউন্ড মানে 1.5 কেজি হয় না, 1.36 কেজি। মানে দশমিকের পরেরগুলা বিঘা ভাঙে বলতে 1.36 কেজি। 1.36 কেজি যদি পাউন্ডে নেন তাহলে 3 পাউন্ড, 3 lbs। তো দেখেন এই 3 পাউন্ডের মগজটা, এই মগজটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কি দিয়ে রাখছেন। আমরা গরুর চলে যখন মগজ পাই দেখেন ভিতরে, এর ভিতরে কত কারুকার্য। আজকে মোটামুটি আমরা একটা ধারণা দেবো। এটার মধ্যে আছে হলো 10,000 কোটি নিউরনের একটা নেটওয়ার্ক, প্রায় 10,000 কোটি এই মাথার ভিতরে। চিন্তা করতে পারেন 10,000 কোটি। তো সেটা বৈজ্ঞানিকেরা আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকরা এবং লন্ডন ইউনিভার্সিটির গবেষকরা একত্র হইয়া তারা গবেষণা দীর্ঘদিন গবেষণা করার পরে এক দানা অর্থাৎ 1 সাইল পরিমাণ এই মগজ ভিতরে 1 সাইল পরিমাণ নিউরন ওখান থেকে তারা পরীক্ষা করে তারা দেখছে ওখানে আপনার পাওয়া যায় কি 1 মিলিমিটারে 10 লক্ষ ভাগের 1 ভাগ, যেটা ওইটাকে তারা গবেষণা করে এই 57,000 কোষ পাইছে। এখানে কোষ 57,000 কোষ, 230 মিলিমিটার পাইছে রক্তনালী এবং 15 কোটির মতো স্নায়ু পাওয়া গেছে। ঠিক আছে, এর মধ্যে আর এখানে আছে হইলো মোট হইলো আপনার ওই যে 6,21,000 মাইল পর্যন্ত, যেটা সুতার মতো পেঁচা। তাহলে একটা চুলকে কত হাজার ভাগ করা হয়েছে একটা চুলের মতো, এটা চিন্তা করবে। এটা কি সাধারণভাবে দেখেন ওইটা কি ওইটার মাঝে এই মনে করেন আছে হইলো মস্তিষ্কের গঠনের মধ্যে আছে আপনার মেজরিটি হলো চর্বি, 78% হলো চর্বি টাইপ। এই চর্বি আর বাকি ধরেন কার্বোহাইড্রেট, লবণ, পানি এসব মিলাইয়া 100% এর ভিতরে। আমরা সহজে দেখি না, আমরা দেখি কেমন, কিন্তু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছু দিয়ে রাখছে দেখেন। এর মধ্যে নিউরনের এই মস্তিষ্কের যদি 3টা ভাগ আছে, সেরিব্রাম আর হলো ব্রেন স্টেম। মানে সেরিব্রামের লোব আছে 4টা, ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব আর টেম্পোরাল লোব আর হলো অক্সিপিটাল লোব। এই লোবগুলো কি কি কাজ করে দেখেন। ফ্রন্টাল লোব এটা হলো আপনার একেবারে সামনের অংশে, আমাদের এই যে মাথাটা আছে না, এই মাথাটার এই উপরের অংশ থেকে সামনের এইটুকু লইয়া এটা হলো ফ্রন্টাল লোব। এখানে এই ফ্রন্টাল লোব সব পরিকল্পনা, নাড়াচাড়া, কোঅর্ডিনেশন, নিয়ন্ত্রণ, ব্রোকাস এরিয়া যেটা ভাষা নিয়ন্ত্রণ করে, আর আঙ্গুল, ঠোঁট এই সমস্ত প্রত্যেকটার জন্য ওখানে এক একটা সার্কিট আছে যেটা ইলেকট্রিক্যাল সিগন্যাল ট্রান্সমিট করে। ইলেকট্রিক্যাল সিগন্যালটা ওখানে কেমিক্যাল সিগন্যালে রূপান্তরিত হয়, আবার কেমিক্যাল সিগন্যালকে নিয়ন্ত্রণ করে কি আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত হয়। ওর মধ্যে আছে আবার প্রায় 4 লক্ষের মতো ডেনড্রাইট, ওই নিউরনের মধ্যে 4 লক্ষ ডেনড্রাইট। চিন্তা করতে পারেন বৈজ্ঞানিকেরা এটা ওরা আবিষ্কার করছে। তো এইখানে ব্রোকাস এরিয়া যদি মাইর খায়, মানুষের ফ্রন্টাল লোবের ব্রোকাস এরিয়া যদি আঘাতপ্রাপ্ত হয় বা এটা যদি ব্যাঘাত ঘটে, তখন মানুষ বাকশক্তি হারিয়ে যাবে। যেমন কবি নজরুল ইসলাম মারার আগে বাকশক্তি হারিয়ে গেছে, তো ব্রোকাস এরিয়া মাইর দিয়েছে। এরপরে দেখেন এই প্রত্যেকটা এই পয়েন্টে পয়েন্টে আমরা যে বলি যে আমাদের পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আপনার স্বাদ, গন্ধ এই সমস্ত বিষয়গুলো আমরা কীভাবে পাই, পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আমাদের ফ্রন্টাল লোবে চলে আসে। এরপর আসেন প্যারাইটাল লোব। প্যারাইটাল লোব ফ্রন্টাল লোবের ঠিক পিছনে আছে, সমগ্র শরীর থেকে আনা তথ্য প্রসেসিং করে, বডির থেকে যত তথ্য আসে এই প্রসেস করে ফ্রন্টাল লোব। আর টেম্পোরাল লোব মাথার 2 দিকে অবস্থিত স্থিতি, আবেগ, জটিল বিষয়গুলি নিয়ন্ত্রণ করে, শব্দের অর্থ বোঝায়। এর ওয়ার্নিক্স এরিয়া ক্ষতিগ্রস্ত হলে ওখানে হইল কি ব্রোকাস এরিয়া। এই ফ্রন্টাল লোবের হলো ব্রোকাস এরিয়া যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হয়, বাকশক্তি হারায় ফেলে। আর যদি টেম্পোরাল লোবের
ওয়ার্নিংস এরিয়া আছে একটা, ওইটা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সে বুঝার শক্তি হারায় ফেলে। ওই ব্যক্তি আমার কথা আপনি বুঝছেন না, আমি বলতেছি বুঝতেছেন না, তখন আর বুঝবেন। যদি তার এই টেম্পোরাল লোকটা যদি ক্ষতিগ্রস্ত হয় তখন সে কে কি বলতেছে সেটা বুঝবে না, কথা শুনতে পাবে। দেখেন আল্লাহর কত নিয়ামত আমাদের জন্য সে ওই কথাগুলো বুঝবে না, শুনবে। আমি চাইনা ভাষা শুনলে কিছু বুঝে স্টপ করে যে বলে না, স্টপটা পরে আসতেছি, আসতে বলে দিল শেষে মনে রাখেন স্টপটা কেন হয় বলে। আচ্ছা, তাইলে মাথার দুই দিকে অবস্থিত স্মৃতি আবেগ জটিল বিষয়গুলি নিয়ন্ত্রণ করে, অর্থ বোঝায়। আপনি যে কি বলছেন, তো আমরা কথার পরে প্রত্যেকটা মানুষেরই কি একটা লফজ আছে, কি শেষে বলি বুঝতে পেরেছেন। আপনি একটা আদেশ করলেন, তা আমাদের এই নিয়ে আসে, তা আবার শেষে বলেন যে বুঝতে পেরেছেন, বলি না আমরা, বুঝছেন কিনা বলি না। এই বিষয়টা নিয়ন্ত্রণ করে টেম্পোরারি, ঠিক আছে। ওই যদি সে এটা যদি আঘাতপ্রাপ্ত হয় সে বুঝবে না, আর ওই বিষয়গুলো সে মাথায় নিতে পারবে না। অক্সিপিটাল লোব, এটা হলো মাথার ঠিক পিছনে থাকে অক্সিপিটাল লোবটা। এই লোব ভিজুয়াল সেন্টার, চোখের রেটিনার থেকে তথ্য সংগ্রহ করে। সেটা কেমন, আমরা যারা এখানে আছি, আমাদের যাদের বয়স 40, 50, 60 এরকম বিভিন্ন বয়সে, দেখেন আপনার বাড়ির পাশে ছোটবেলা আপনি নদীতে পুকুরে গোসল করেছেন, দৌড়েছেন, ছেলেদের সাথে মাঠে খেলছেন, কার কাছে কি খেয়েছে, কার ছেলেকে কে মেরেছে, আপনাকে আপনার টিচার ছোটকালে কি জন্য মার দিছে, এই বিষয়গুলো মনে আছে কিনা বলেন? আছে, আছে না? আপনি এখন হঠাৎ করে আপনার বাড়ির পাশে চলে যান, দেখেন আপনার বাড়ির উত্তরে পুকুর না খাল না তাল গাছ, আপনি বুঝতেছেন না? এইটা কেন বুঝতেছেন বলেন? এটা কি প্রশ্ন করেছি নিজেকে একবার? আপনি আপনার বাড়ির পাশে একটা নদী আছে, একটা খাল আছে, একটা ইন্ডাস্ট্রি আছে, আপনি বুঝতেছেন, আমি বুঝি না, কিন্তু ওই আপনার চোখ একবার দেখেছে, দেখে একটা স্ন্যাপ নিয়েছে, মোবাইলে স্ন্যাপ নিয়ে আমরা একটা স্ন্যাপ নিয়ে এসে ব্রেনকে দিয়েছি, ব্রেনকে দেওয়ার পরে ওইটা সে ব্রেনে স্টোরেজ করে রাখছি। ওই স্টোরেজ করে রাখা হলো হিপোক্যাম্পাস, একটা ব্রেনের একটা এলাকা আছে, না হলে কি হিপোক্যাম্পাস। আমাদের যেমন মেমোরি কার্ডে সবকিছু থাকে, ওই ব্রেনের ওই এলাকার নাম হলো হিপোক্যাম্পাস। হিপোক্যাম্পাস মেমোরি কার্ডের মতো সে সব কিছু ওখানে রাখে এবং প্রসেসিং করে রাখে। তবে কথা হলো কোনো ব্যক্তি যদি কোনো বিষয়কে মনে রাখতে চায় 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে যদি সে রিপিট করে তাহলে ওটা থাকবে, আদারওয়াইজ ওটা ডিলিট হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? যদি 30 সেকেন্ডের মধ্যে আপনাকে আমি একটা মোবাইল নাম্বার দিলাম, আপনি যদি 30 সেকেন্ডের মধ্যে যদি বলেন, মনে করেন যে আমি এটা এই জরুরি নাম্বারটা আমি রাখবো, তখন আপনি এটা রিপিট করবেন মনে করেন এত 0769098, এইভাবে আপনি বলতেছেন, ওইটা ব্রেন দিবে, হিপোক্যাম্পাসে জমা হয়ে যাবে, মেমোরি লোড হয়ে যাবে। আদারওয়াইজ এটা লোড হবে না। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি ট্রাই না করেন, এরপরে এটা ডিলিট হবে। আর আপনি যখন কোনো বিষয়কে আপনি পরবর্তী পাওয়ার জন্য আপনার ব্রেনকে কমান্ড করবেন যেটা আমি পাইতে চাই, তখন ওটা থাকবে। আর আমরা আমাদের যে আমরা ফেল হই, হ্যাঁ, পরীক্ষায় ফেল করে বিভিন্ন রকমের কাজে আমরা মানে কি আমরা অকৃতকার্য হই। অকৃতকার্য কেন হই? যদি কেউ মনে করে যে আমার দ্বারা এটা সম্ভব না, একটা বিল্ডিং করতেছে, যে মনে হয় আমার কষ্ট হবে, এই যে কষ্ট হবে মনে যে আনছে সে ব্রেন ওইটাকে নিয়ে নিছে, কষ্ট হবে এটাকে নেগেটিভ আকারে নিছে, এটা পজিটিভ আকারে নেওয়ার জন্য, না থেকে হাতে নেওয়ার জন্য সাথে সাথে শুনে নেবেন। আপনি যখনই বলবেন যে আমার জন্য এটা মনে হয় সম্ভব না, আজকে আপনি এখানে আসছেন কিছু শোনার জন্য, ব্রেন আপনার পরীক্ষা এখনই হয়ে যাচ্ছে। আপনার ব্রেনকে যখনই আপনি দাওয়াত পাইছেন যে আমি এখানে কিছু শুনতে যাব, তখনই আপনার ব্রেন ইনপুট নিয়েছে। এই যে কনসেন্ট্রেশন কান আপনার ওটাকে শুনছে, শুনি সে ফ্রন্টাল লোবে ওই জিনিসটাকে পাঠাই দিচ্ছে, দিয়ে সে এই মিলি সেকেন্ডের ভিতরে কার্যক্রমটা হচ্ছে। তখন ব্রেনকে সে বলে যে আমি কি এটা আমার জন্য দরকারি কি না দরকারি। তো আপনার ব্রেন যদি এই সেকেন্ডের ভিতরে কিন্তু ডিসাইড করতেছে সে এইটা আমার হয়তো সময় আছে, ফ্রি আছে, আপনি ভাবতেছেন সময় ফ্রি আছে, তেমন কোনো কাজ নাই, ধর্মীয় কাজ শুনলে ভালো হবে, অমুকের সাথে যাইতেছি, সে একজন ইমানদার লোক, হ্যাঁ ভালো মানুষ, তার সাথে গেলাম, ভালো সময়টা তো আমার ফ্রি টাইম। এই আপনার মিলি সেকেন্ডের ভিতরে ক্যালকুলেশন, ওই ব্রেন বললো হ্যাঁ আপনার হ্যাঁ চলে আসে। কিন্তু যে লোকটা সে মনে আপনার খাতার ভিতরে যাবো কি বা লাভ না গেলে বা কি, একটু যদি মনে আনে ওইটা আর ওই নাটা হাতে আনায়, বিষয়টা বুঝে গেছে এরকম। তাহলে এখন আসেন আপনার এই যে চোখে স্নাপ নাই, ভিজুয়াল কন্ট্যাক্টিভিটি,
ভিজুয়াল, এইটা হলো আপনার সিনারি নেয়, ছবি নেয়। এখন আপনি বললেন আপনি আপনি কি গিয়েছেন শ্রীপুর, গিয়েছেন, তো ওই হসপিটালের পিছনে ওইটা সে মনে মনে ভাবছে, আপনি বলতেছেন আর সে তার রিমাইন্ড করতেছে যে আমি ওর পিছনে এই, ওর পিছনে এই, অমুক মার্কেটের পরে এই, হ্যাঁ এই অমুক এই বলেছে, সে রিমাইন্ড। এই বিষয়গুলা এইভাবে আসছে। এখন আসি আমরা যে মাথার ভিতরে যে কিছু কার্যক্রম আছে কে কিভাবে রাখে সেটা, এটা আমরা একটু আগে বলেছিলাম যে ক্রিনিয়াম, এই যে মাথার খুলি যেটা, এটা 8টা হাড় আছে, আর ওই যে ভিতরে সবুজ যেটা দিয়েছি আমি, এটা হলো মেনিনজেস, ওই যে পর্দা, যে পর্দাটা আমাদের মস্তিষ্ককে কি ধরে ঢেকে রাখে। এরপরে থ্যালামাস, এটা শরীরের মধ্যে যা ঘটে, এই যে এখানে আছে একটা থ্যালামাস, এটা শরীরের মধ্যে যা ঘটে তা, আমি এখন পা দিলাম বড়, আমি যাবো ওখানে আগুন, আগুন থেকে আগুনের মনে করেন উল্কা আসতেছে বা গরম তাপ আসতেছে, আমি সরে যাই। কেন সরে যাই? আমার থ্যালামাস বলতেছে তুমি ওখানে থাকতে পারবে, তোমাকে সেভ করো। সুবহানাল্লাহ। থ্যালামাস বলতেছে তুমি ওখানে যাইও না, ওখানে তোমার জন্য বিপদ হবে, তাহলে আমি সেভ হয়ে যাচ্ছি। তো শরীরে আঘাত। এখন আসেন এই থ্যালামাস, যদি এই থ্যালামাস করে কি, আপনার যখন কোনো ব্যক্তি মদ খায় বা নেশা করে, তখন তার ওই থ্যালামাস কাজ করে না। বিষয়টা হচ্ছে মদ খায়, তখন মদ খাওয়া ব্যক্তির যদি আপনি কষাই ফিরিয়ে দিতেন, সে হাঁটবে, তার পিটুনিটা তার বডিতে লাগতেছে না। যখন তার মদের ওই এটা কাটে যাবে, লাইটে কাটে যাবে, তখন তার ব্রেন ওই ফ্রন্টাল লোব তাকে বলবে তুই তো একটা আগে মাইর খেয়েছিস। হ্যাঁ, আমরা বলি না আপনাকে কোথাও যেন দেখেছি মনে হয়, কি যেন আপনি সেদিন বলেছিলেন, এরকম বলে না, থ্যালামাসের কারণে। তো মদ খাওয়া ব্যক্তি, দেখেন মদ খাওয়া কেন হারাম, এবার বুঝতে পেরেছেন ইসলামে মদ খাওয়া কেন হারাম? আপনার ওই থ্যালামাস কাজ করবে না, আপনার বডিতে ঘটে যাওয়া বিষয়গুলো আপনি বুঝবেন। তা আপনি একজন মুমিন ব্যক্তি হইয়া আপনি যদি আল্লাহর সঠিক দেওয়া পথে, সিরাতাল মুস্তাকিমের পথে চলতে চান, তাহলে আপনি ওই শয়তানের পথ থেকে এড়িয়ে চলতে হবে। সহজ হিসাব, ওই শয়তানের পথ থেকে যখনই আপনি এড়িয়ে চলবেন, আপনার ওই থ্যালামাস আপনার কাজ করবে, শরীরে ঘটে যাওয়া বিষয়গুলো আপনাকে বলবে, কোথাও আঘাত করবে সেটা বলে দেবে, কোথায় কি সব বলে দেবে। এরপর আসেন এই যে সেরিব্রাম, সেরিব্রাম এটা হলো গুরু মস্তিষ্ক, এটা চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি, ইচ্ছা জানার ক্ষমতা, নিয়ন্ত্রণ। যত বেশি বেশি আপনি এটা খাটাবেন, তত বেশি আপনি বুদ্ধি কাজ করতে পারবেন, আবিষ্কার করা যায়। এর একটা দুইটা অংশ আছে, এই যে ওইটার দুইটা অংশ আছে, এদিকে একটা, এদিকে বামে, ডানে আর বামে একটা ভিতরে খুলবে। আর সেরিব্রাম যেটা লঘু মস্তিষ্ক, শরীরে ভারসাম্য নিয়ন্ত্রণ করে। বাচ্চারা হাঁটতে পারে না, দেখেন এই সেরিব্রাম হলো এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় একটা দান, দেখেন সুবহানাল্লাহ। এই যে দেখেন এই সেরিব্রাম, যখন একটা বাচ্চা হাঁটে, ছোট একটা বাচ্চা, তার বয়স 6 মাস বা 9 মাস, যখন সে হাঁটতে শিখে, তখন সে এইভাবে কিন্তু সে পড়ে যায়, তাকে কেউ একজন ধরে, খেয়াল করে কেউ একজন ধরে, তার নিকটবর্তী কাছে থাকে কেউ একজন ধরে, কেউ হাঁটাতে শিখে। কেন? তার ওইটা ডেভেলপ হয় না, এই সেরিব্রামটা তার ডেভেলপ হয় না। বিষয়টা বুঝতে পারছেন? ওই হাঁটার জন্য, ভারসাম্য রক্ষার জন্য তার যেটা লাগবে সেটা নাই, সেটা তার ডেভেলপ হয় না। তো আমার আপনার ডেভেলপ হয়েছে, তাই আমরা ভারসাম্য রক্ষা করে আমরা চলতে পারছি। আবার দেখেন কোনো ব্যক্তির বয়স যখন অধিক বৃদ্ধ হয়ে যায়, তখন সেই ব্যক্তি দেখবেন ছোট বাবু যেমন কাদা কাপড়ে পেশাব করে দেয়, সে কারণ তার থ্যালামাস, এই যে সেরিব্রাম তাকে ওই সিগন্যালটা দিতেছে না, আর সেও ওইটা বুঝতেছে না, যার কারণে শরীরে ভারসাম্য সে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বাট মুরব্বী মানুষ দেখেন, সে সারা জীবন আমার আপনার মতো, আমরা প্রসাব ধরলে কি পেশাব করে আসি, তাই না? আমরা হাঁটার সময় হাঁটতে সুন্দর শব্দ, যখন একটা ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি যখন সে, তখন আবার দেখেন কাতার মধ্যে পেশাব করে সে বলতে পারে, কারণ ওইটা তখন কাজ করতেছে না, এই অংশটা তখন কাজ করতেছে না। আর এই যে পন্স, এখানে একটা আছে হলো পন্স, এই আসেন হলো পশ্চাৎ মস্তিষ্ক, এর মধ্যে আবার এইটা নিয়ে আসি পন্স। পন্সটা হলো কি, এটা পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ। হ্যাঁ, কতটা শ্বাস প্রশ্বাস নেবেন তা এটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? পায়খানা প্রস্রাবের বেদ হলে ওই পন্স বলে দেয় যে তুমি তাড়াতাড়ি যাও। আবার এইটাও বলে দেয় যে তোমার এখন যে পরিস্থিতি, তুমি এখন শেরালি মসজিদের ওই বাথরুমে যাওয়ার মতো তোমার সময় হবে না, কাজটাই করতে চাই। এই সিগন্যালটা ব্রেন থেকে দিয়ে পন্স ওই সিগন্যালটা দিয়ে দেয়।
যে তুমি যাচ্ছ নবীনগর, তো তোমার যে এখন পেশাবের বা পায়খানার ব্যাগ হয়েছে, তাতে তুমি অত খাবার করতে পারবে না, তুমি কাজটা সেরে দেবে। আবার এইটাও সিগন্যাল দেয় যে হ্যাঁ তুমি এখান থেকে নবীনগর যাচ্ছ, তুমি আমিন মডেল পর্যন্ত যাইতে পারো, ওখানে একটা পয়েন্ট তুমি দেখে নাও কোথায় তুমি হ্যাঁ প্রস্তাব বা পায়খানার জন্য কোথায় একটা পয়েন্ট তুমি পাইতে পারো। আপনি ঘুমাই আসেন, সে সিগন্যাল দিবে তুমি ওটা তোমার কাজ সেরা, এবং কোথায় যাবেন কিভাবে যাবেন সেটাও বলবেন। তাইলে এখন আসেন হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাস হলে মানুষের চরিত্র নিয়ন্ত্রণ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, খিদা তৃষ্ণা কান্না এগুলো সব জানিয়ে দেয়। এই সমস্ত কার্যক্রম করে কি হাইপোথ্যালামাস। তো এখন দেখেন ছেলেদের ব্যাপারে হাইপোথ্যালামাসটা বেশি। হাইপোথ্যালামাস বেশি হওয়ার কারণে ছেলেরা করে কি ইচ্ছিত মেয়েদেরকে বিরক্ত করে, অনেক সময় করে না, মেয়েদের ওই জিনিসটা কম, হাইপোথ্যালামাসটা কম, তার কারণে ওরা কত ইনিশিয়েটিভ নিয়ে এতটা করে, হ্যাঁ এতটা অতিরিক্ত করে সেটা করে। আর আরেকটা বিষয় মনে হলো একদম আরেকটা তথ্য নিয়ে নেন, সেটা হলো ওই যে চাকমা বা হিন্দু অনেক সন্ন্যাসী আছে যারা দেখবেন এক কাপড় এক কালারের কাপড় পরে থাকে, ওরা হলো বিয়ে শাদী করে, ওরা ওই নিয়েই থাকে, ওই আরাধনা করতে থাকে, অর্থাৎ শয়তানের দাস তারা। তো ওরা কি খায়? ওরা নিরামিষ খায়। খেয়াল করছেন নিরামিষ কেন খায়? নিরামিষ খায় এই হাইপোথ্যালামাস আপনার যদি এই আপনি আমিষ জাতীয় যত খাইবেন, ভালো ভালো যত খাইবেন, তত এখানে আপনার সেক্সুয়াল টেন্ডেন্সির বিষয় আছে। তো ওইখানে যখন নিরামিষ খায় তারা, তখন সেক্সুয়াল টেন্ডেন্সি তাদের ঘোরাঘুরি করছে, যার কারণে তারা ওই নিরামিষ খায়। বিষয়টা বুঝতে পারছেন? গুরুত্বপূর্ণ তথ্য না একটা, ওরা ওই নিরামিষ খায় তারা থাকে বেশিরভাগ, বাকি থাকে না। এখন আসলে এখানে আরেকটা ওই যে ব্রেনের যে তিনটা অংশ, পশ্চাৎ মস্তিষ্ক, তারপরে সম্মুখ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, আর হলো আমরা মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ক হলো দর্শন, এই যে এখান থেকে আসছিল মধ্য মস্তিষ্ক, দর্শন শ্রবণে সহায়তা করে, স্পাইনাল কর্ডের এবং মস্তিষ্কের মধ্যে যোগসূত্র স্থাপন করে। অর্থাৎ এখানে আমাদের দেখা এবং শোনা এই বিষয়টা মধ্য মস্তিষ্ক করে কি তিনটা মস্তিষ্ক, যেটাকে আমরা মূল মস্তিষ্ক বলি, যে সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কটা আছে ওখানে ভিতরে, ওই মধ্য মস্তিষ্ক করে কি আপনার প্রত্যেকটা কার্যক্রম যেগুলো আমরা দেখি শুনি এই সমস্ত বিষয়গুলো সে কি করে ওই স্নায়ুতন্ত্রে ওই মেন মস্তিষ্কের মধ্যে সে যখন পাঠায় যোগসূত্রটা ওখানে নিউরন এই কথাগুলোকে নেয়, নিয়ে সিগন্যাল আকারে নেয়। ওই যে গামা ওয়েভ শুনছেন না আপনারা, কম্পাঙ্কের মাধ্যমে ওখানে একটা সিগন্যাল আকারে সে এই কথাগুলোকে সে ডিসাইড করে এখানে নেয়। আর হলো আপনার দুইটার মধ্যে যোগসূত্রটা সে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের মাধ্যমে করে দেয়। স্পাইনাল কর্ডটা গুরুত্বপূর্ণ বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিউম্যান বডির মধ্যে যেটা গুরুত্বপূর্ণ সেটাকে সে জায়গায় রেখেছে। চোখটা গুরুত্বপূর্ণ, বল আসলে এখানে দেখেন এই হাড়ের উপরে চলে যাবে, চোখটা সেভ হয়ে যাবে। খেয়াল করেন এই স্পাইনাল কর্ড যদি হালকা একটু ব্যতিক্রম হয় মানুষ লাংড়া পোড়া হয়ে যাবে, আর কিছু করতে পারবে না। তাহলে স্পাইনাল কর্ডটা মেরুদণ্ডের ভিতরে দেওয়া হয়েছে। মস্তিষ্ক আমাদের পুরো বডিটা নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ককে দেওয়া হয়েছে হাড়টা হাড়ের ভিতরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখেন এরপরে আসি আমরা পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে ক্রিনিয়াম নামক হাড় নেই, এটা নরম, তাই আঘাতপ্রাপ্ত হলে মানুষ মারা যায়, যেটা বলছিলাম আগে বলে গেছি পিছনে। ক্রিনিয়াম নামক হাড়টা নাই বিদায় কি মানুষ মারা যায়। তাহলে মোটামুটি আমরা আজকে মানুষের হিউম্যান বডিতে যে হিউম্যান ব্রেন, মানব মস্তিষ্কের ব্যাপারে মোটামুটি একটু জানলাম। তো এইবার আমরা আসি এই সম্প্রতি আমাদের এই 2 সপ্তাহের ভিতরে 4-5 জন লোক স্ট্রোক করে মারা গেছে এই এলাকায়। তাহলে সারা দেশে কত হাজার লোক মারা গেছে স্ট্রোক। তাহলে স্ট্রোকটা কেন? যখন আপনার এই স্পাইনাল কর্ডের মাধ্যমে কি হয়, হিউম্যান ব্রেন, হ্যাঁ হিউম্যান ব্রেনের মধ্যে সিগন্যালগুলো যায়, নিউরন সিগন্যালগুলো ওখানে ধরে। নিউরনের মধ্যে আছে ডেনড্রাইট অ্যাকশন, এগুলা করে কি আপনার ওই যে সেই সিগন্যালটাকে কিভাবে কি প্রসেসিং করে আপনাকে কথা আকারে কি দিবে, প্রত্যেকটা ডিউটি আছে আলাদা। এখন এই ব্রেনের মধ্যে আছে কিন্তু রক্তনালী, অসংখ্য রক্তনালী আছে।
এই ব্রেনটাকে সতেজ রাখা যায়। তো ওই রক্তনালীতে যদি কখনো আপনার রক্ত যাইয়া ব্লক হয়ে যায়, হার্টে যেমন ব্লক হয়, মস্তিষ্কে যদি কখনো ব্লক হয়ে যায় তখন মানুষ স্ট্রোক করে। তো স্ট্রোক আছে দুই রকম, একটা হইল রক্তনালী ওখানে যাইয়া ব্রেনে ব্লক হয়, আর একটা হলো রক্তনালী ছিঁড়ে যায়। এই দুই রকমের হলো আপনার স্ট্রোক। তো স্ট্রোক করলে যদি 4.5 ঘন্টার মধ্যে যদি আপনি ডাক্তারের কাছে যেতে পারেন আলহামদুলিল্লাহ, তাহলে সে একটা বাংলাদেশে এখন ওই মেডিসিনগুলো বেরোচ্ছে, ওরকম একটা ইঞ্জেকশন দেবে, দেওয়ার পরে ইঞ্জেকশনটা সেকেন্ডের মধ্যে আপনার ওই ব্লকটা শুকিয়ে দেবে। হ্যাঁ, তো আপনি মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা আছে, ভালো থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের যে মস্তিষ্কের বাম এবং ডান, যদি ডান অংশ আঘাতপ্রাপ্ত হয় তখন এই সাইড প্যারালাইজ হয়, অনেকের এক সাইড প্যারালাইজ হয়ে যায় না, এই ডান অংশের কারণে। আর যদি বাম অংশে আঘাতপ্রাপ্ত হয়, বাম অংশে যদি প্রবলেম হয় তখন ডান অংশ অবশ্যই হয়, ডান অংশ অবশ্যই হয়ে যায়। তো ডাক্তাররা বুঝে, তারা এইটার উপরে পড়াশোনা করে, নিউরোলজিস্ট। এই ব্রেন নিয়ে যে পড়াশোনা করে 15-20 বছর, সে হলো নিউরোলজিস্ট। আর প্রস্রাব পায়খানার ওই সমস্ত প্রস্রাব নিয়ে যে আরাধনা করে কিডনি সংক্রান্ত নিয়ে, ও হইল ইউরোলজিস্ট। নিউরোলজিস্ট বিষয়টা হচ্ছে এই হলো আপনার বিষয়। তাইলে এই ব্রেনে যখন এই ব্লাডটা যখন সে পুরো ব্রেনে সার্কুলেট করতে না পারে, তো ব্লক হয়, তখন এটা কি হয়? স্ট্রোক হয়। তো স্ট্রোকটা দুই রকম, একটা হলো ব্লক আর একটা হলো কি রক্তনালী ছিঁড়ে যায়। তো এই স্ট্রোকের অনেকগুলো কারণ আছে, যেমন ধূমপান করা, হাই প্রেশার যদি থাকে, কারণ ঠিক আছে, মানে হাই প্রেশার থাকে, এই সমস্ত অনেক মনে করেন যে অনেক বিভিন্ন ধরনের প্রবলেম, অনেকে টেনশন ফিল করে, প্রচুর পরিমাণ টেনশন। এই ধরনের মনে করেন বিভিন্ন কারণ আছে, যার কারণে আপনার এগুলো হয়। তো আমরা যদি মনে করতে পারি যে স্ট্রোক করলে বুঝবেন কীভাবে, বুঝবেন হলো যদি কোনো ব্যক্তি স্ট্রোক করে তাহলে সে হলো কথা বললে তো কথাটা তার ক্লিয়ার পাবে না, আর হইলো এক সাইড বাঁকা হয়ে যাবে, মুখের এক সাইড বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, যে সাইড স্ট্রোক করে এক সাইড বাঁকা হয়ে যাবে, কথা বলবে তো আর এক সাইড তার হয়তো প্যারালাইজ হয়ে যেতে পারে, এমন দেখা যাবে। হ্যাঁ, এই স্ট্রোক করলে এইভাবে মনে করেন, আর দেখবেন যে হঠাৎ করে সে মানে কেমন যেন হয়ে গেছে, মানে ঘুমি বা এরকম, মানে বিষয় কোনো একটা ব্যবলা টাইপের, তার বডিটা মানে স্বাভাবিক থাকবে না। তো তখন দ্রুত গতিতে আমরা ডাক্তারের শরণাপন্ন। এই হলো আমাদের আজকের মোটামুটি। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বেশ করতে হবে। এটা আসলে স্যার একটা কঠিন সাবজেক্ট। এটা